বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 14 অধ্যায় পরিবেশ ও ভূমিরূপ এই অধ্যায়ের পঞ্চম ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে 227 এবং 228 পৃষ্ঠার কিছু ধারাবাহিক বর্ণনা সম্পর্কে জানব। এর ভিতরে আমরা শান্ত বা শিল ভলকানো টাইপের আগ্নেয়গিরি সম্পর্কে কিছু আলোচনা করব, মৃত আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করব এবং সমুদ্রের আগ্নেয়গিরি বহিস্থ প্রক্রিয়া এই সম্পর্কে একটু আলোচনা করব তোমাদের বই অনুযায়ী। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তাই বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও আলোচনা করা শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. 227 পেজের ওপরের অংশটুকু আমরা আগের লেকচারে অর্থাৎ লেকচার 4-এ অর্থাৎ 14 অধ্যায় নিয়ে লেকচার 4-এর সম্পর্কে আমরা এই আলোচনা করেছি। আমরা আজকে পড়ব শান্ত বা শিল ভলকানো। এই টাইপের আগ্নেয়গিরি সম্পর্কে আমরা বলতে গেলে আগে একটু বিষয় দেখি। আগেরটা আমরা যখন পড়েছিলাম সেটা ছিল আমাদের বিস্ফোরক টাইপের। আজকের আমাদের আগ্নেয়গিরিটা হচ্ছে কি শান্ত টাইপের, কিন্তু এটা আগ্নেয়গিরি অর্থাৎ এটা যে পরিবেশের ভূমিরূপের পরিবর্তন আনে না এমন না, এটাও পরিবর্তন আনে, কিন্তু এটা শান্তভাবে আনে। এটা অনেক বিক্ষিপ্ত অবস্থায় আসে না, বিক্ষিপ্ত হলে সেটাকে বলতো বিস্ফোরক। আর এটা শান্ত অবস্থায় আনে, কিন্তু পরিবর্তন ঠিকই আনে। লাভাতে সিলিকার পরিমাণ কম হলে অর্থাৎ সিলিকার পরিমাণ কম হলে আসলে যে ঘটনাটা ঘটে বইটি একটু ইঙ্গিত দেওয়া উচিত ছিল। আসলে যদি সিলিকার পরিমাণটা আমাদের কম থাকে আগ্নেয়গিরিতে, তাহলে এই সিলিকার জন্য যে সিলিকার মেঘটা হচ্ছে এই মেঘের পরিমাণটা কি হয়, কম হয়। অর্থাৎ লাভাতে সিলিকার পরিমাণ কম হলে তাকে বেসিক টাইপের লাভা বলে। আর আগেরটা কি অ্যাসিডিক টাইপের পড়েছিলাম। এবং এ ধরনের লাভা সহজেই প্রবাহিত হতে পারে। এই আগ্নেয়গিরি থেকে বিস্ফোরক ছাড়াই লাভা বের হতে থাকে। সাধারণত দুটি টেকটনিক প্লেটের একে অপরের থেকে দূরে যেতে থাকলে সেই স্থানে এমন প্রক্রিয়ায় নতুন প্লেট গঠিত হয়। লাভা সহজেই প্রবাহিত হতে হয় বলে এ ধরনের লাভা দিয়ে গঠিত আগ্নেয়গিরির ঢাল খুব মসৃণ হয় এবং সেটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। এখন চিন্তা করো, এই লাইনটা আরেকবার পড়ি। বলছে লাভা সহজেই প্রবাহিত হয়, অর্থাৎ লাভা কি সহজেই প্রবাহিত হয়। নদী বললাম না, যেখানে এই আগের ভিডিওয় বলেছিলাম যে লাভা যে পথ দিয়ে যায় সে পথে কি হয়ে যায়, নদী প্রবাহিত হয়ে যায়, অর্থাৎ নদীর মতো সৃষ্টি হয়ে যায়। এখন কথা হচ্ছে কি, লাভা সহজেই প্রবাহিত হয় বলে এ ধরনের লাভা দিয়ে গঠিত আগ্নেয়গিরির ঢাল খুব মসৃণ হয় এবং সেটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, মানে অনেক দূর ছড়িয়ে থাকে। দেখতে অনেকটা যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো হওয়ায় এ ধরনের আগ্নেয়গিরিকে শিল বা ভলকানো বলা হয়। শিল বলতে যদি তরবারি থাকে আর একটা শিল থাকে ঠেকানোর জন্য, সেই ধরনের দেখায় বলে এটাকে শিল ভলকানো বলা হচ্ছে। হাওয়াই দ্বীপপুঞ্জের শিল ভলকানো এরকম আগ্নেয়গিরির উদাহরণ। এরপর বলা হয়েছে আবার আগ্নেয়গিরি সক্রিয়তার ভিত্তিতে তাকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন 1 সক্রিয় আগ্নেয়গিরি, 2 শুকনো আগ্নেয়গিরি আর 3 মৃত আগ্নেয়গিরি। এখন দেখো, আমরা নাম দেখেই বুঝতে পারছি এগুলো কেমন হতে পারে। অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরি যেটা কি, সক্রিয় মানে কি অ্যাক্টিভ। সুপ্ত আগ্নেয়গিরি কি, তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ না, তার মানে কিন্তু এ ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু এ যে পরবর্তীতে বিস্ফোরক বা দেখা যাচ্ছে কি শান্ত বা শিল ভলকানোর মতো করবে না এমন কোনো কথা নয়। কিন্তু আরেকটা আছে ডেড বা মৃত, অর্থাৎ মৃতটায় আমরা এই ধরনের কোনো আশা করতে পারি না। সক্রিয় আগ্নেয়গিরি সম্পর্কে বইতে বলা হয়েছে যেসব আগ্নেয়গিরিতে বর্তমানে অগ্নুৎপাত চলছে, অর্থাৎ ওটা কন্টিনিউ আছে, আমরা এখন পড়ছি এই সময়ও দেখা যাচ্ছে কি চলছে। এখন দেখো চিত্র 14.9 একটা দিয়ে আছে তোমাদের
অনেক দেখো ধোঁয়া আকারের দেখাচ্ছে, এখানে বোঝাতে চেয়েছে এখান থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, সক্রিয়। সুপ্ত আগ্নেয়গিরি কি? এ ধরনের আগ্নেয়গিরি অতীতে আগ্নুৎপাত হয়েছে, কিন্তু বর্তমানে সেটি অনেক বছর ধরে বন্ধ আছে। অতীতে হয়েছে কিন্তু বর্তমানে বন্ধ আছে। এ ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় কি? সুপ্ত আগ্নেয়গিরি। ম্যাগমা প্রকাষ্টে পুনরায় ম্যাগমা দ্বারা পূর্ণ হলে আবার ভবিষ্যতেও এতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্ভাবনা আছে। এই জিনিসটা তোমাদের বোঝার জন্য একটু দেখতে হবে আবার 14.8 চিত্রটি। তলায় দেখো ম্যাগমা চেম্বার আছে। এই ম্যাগমাটুকুই আসলে কি করে? কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এই ম্যাগমাগুলো বের হয়ে যেতে চাই। এই ম্যাগমা বের হয়ে গেলে কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত কি থেমে যায় পুরোপুরি। এখন এই কোনো কারণে যদি থেমে গেল এবং ম্যাগমা বের হয়ে গেল, পরবর্তীতে কিছু বছর পর এই ম্যাগমা যদি আবার জমা হয়ে যায়, তাহলে আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটতে পারে। এ ধরনের আগ্নেয়গিরিকে কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি বলে। এরপরে আমরা দেখব মৃত আগ্নেয়গিরি। মৃত অর্থ ডেড, এটা নিষ্ক্রিয়, টোটালি নিষ্ক্রিয়, অর্থাৎ পরবর্তীতে এটাতে কি হয় না? আগ্নেয়গিরি অগ্নুৎপাত আর হয় না। এই ধরনের আগ্নেয়গিরিতে অতীতে আগ্নুৎপাত হয়েছে, কিন্তু বর্তমানে ভবিষ্যতে আর কোনো অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। আগ্নেয়গিরির গঠন বা তা দেখতে কেমন তার উপর ভিত্তি করে এ ধরনের আগ্নেয়গিরি হতে পারে। এছাড়া মহা আগ্নেয়গিরি নামে আরেকটি ধরন রয়েছে। এ ধরনের আগ্নেয়গিরিতে কয়েক লক্ষ বছর একবার অগ্নুৎপাত হয়। অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় নির্গত ও অন্যান্য বস্তুর পরিমাণ অনেক বেশি। ইন্দোনেশিয়ায় মাউন্ট টোবা, অনেক মজার নাম, মাউন্ট টোবা, এবং যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন, অর্থাৎ ইয়েলো অর্থ কি? হলুদ, স্টোন মানে পাথর, হলুদ পাথর, দেখার বিষয়, বেশ ইন্টারেস্টিং, জাতীয় উদ্যান এ ধরনের আগ্নেয়গিরির উদাহরণ। মহা আগ্নেয়গিরির জেগে উঠলে সেটি থেকে আগ্নুৎপাত হলে তা পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। এরপরে আমরা দেখব 228 পৃষ্ঠার পরবর্তী আলোচনা। আমরা এতক্ষণ ভূপৃষ্ঠের উপরিভাগে আগ্নেয়গিরি সম্পর্কে জানলাম, তবে আগ্নেয়গিরির কারণ ভূ অভ্যন্তরে এমন অনেক গঠন সৃষ্টি হয় যা উপরের শিলা বা মাটি ক্ষয় হয়ে গেলে তবেই দেখা যায়। কথা হচ্ছে গিয়ে আমাদের পাহাড় পর্বত কি শুধু ভূপৃষ্ঠে স্থলভাগের ওপরেই আছে? এটা যারা জানো তাদের ধারণা ভুল। আসলে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা হচ্ছে আমাদের পাহাড় পর্বত নিয়ে। এই পাহাড় পর্বত কিন্তু আমাদের শুধু যে স্থলভাগে আছে এমন না, জলভাগের মধ্যেও আছে, অর্থাৎ সমুদ্রের মধ্যেও অনেক বড় বড় পাহাড় থাকতে পারে। এখন আমরা সামুদ্রিক আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। স্থলভূমির মতো সমুদ্রের নিচেও আগ্নেয়গিরির পাওয়া যায়। সেগুলো থেকে আগ্নুৎপাত হয়ে থাকে হবে, বইতে এখানে একটু মিস্টেক করেছে, হয়ে থাকে। এই ধরনের আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয়ে আসে সেগুলো সমুদ্রের পানির সংস্পর্শে এসে জমাট বেঁধে পানির নিচে পর্বতমালা সৃষ্টি করে থাকে। এখন দেখো একটা জিনিস বুঝবা, এখানে বইতে দেখিনি, যেটা আমাদের জানা প্রয়োজন, তাহলে আমাদের পড়াটা অনেক ইন্টারেস্টিং হবে। দেখো আসলে যে এই ধরনের আগ্নেয়গিরিগুলো যখন অগ্নুৎপাত ঘটে তখন ওখানেও কি থাকবে? সুপ্ত থাকতে পারে, বা বিস্ফোরক থাকতে পারে, বা শিল ভলকানো টাইপের থাকতে পারে। এখন কথা হচ্ছে গিয়ে যেগুলো আমাদের সক্রিয় টাইপের এবং বিস্ফোরক, এই ধরনের অগ্নুৎপাতগুলো যখন হয় এর সাথে কি তরল ম্যাগমা আসে। এই তরল ম্যাগমা কি হয়? পানির সংস্পর্শে আসলে কি হয়? ঠান্ডা হয়ে যায়, এবং অনেক সময় মাছ, জলজ প্রাণীগুলো আটকা যায় এতে এবং মারা যায় এতে। এটা একটা বেশ ভয়াবহ চিত্র তখন তৈরি হয়। অর্থাৎ যেটা প্রাণীকুলের স্থলভাগে যতটুকু না ক্ষতি করে, সমুদ্রের ভিতর তার চেয়ে অগ্নুৎপাত হলে বেশি ক্ষতি হয়। কারণ আমরা জানি পৃথিবীর বেশি অংশ সমুদ্রে অবস্থিত এবং সমুদ্রের মধ্যে প্রাণের বৈচিত্র্য আরও বেশি। এরপরে আমরা দেখি বইয়ের ভাষায় কি লেখা আছে। এ ধরনের আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয়ে আসে সেগুলো সমুদ্রের পানির সংস্পর্শে এসে জমাট বেঁধে যায়। আমি যা বলছিলাম, ঠান্ডা হয়ে গেলে ওই তরল ম্যাগমাটা কি হয়ে যায়? পরবর্তী প্রস্তরখণ্ড হয়ে যায়, নিচে পর্বতমালা সৃষ্টি করে থাকে
যখন এই পর্বতমালা উচ্চতা অনেক বেড়ে সমুদ্রপৃষ্ঠে বের হয়ে আসে তখন সেগুলো সাগর মহাসাগরের দ্বীপ সৃষ্টি করে। অর্থাৎ এগুলো জমতে জমতে দেখা যাচ্ছে কি হয়েছে, 30,000 ফুট হয়ে গেছে বা 50,000 ফুট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে ওপর থেকে দেখা যাচ্ছে এই ধরনের দ্বীপ সৃষ্টি হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে বের হয়ে আসে তখন সাগর বা মহাসাগরে দ্বীপ সৃষ্টি করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টঙ্গান নামে একটি দ্বীপকে এভাবে গড়ে ওঠা সবচেয়ে নতুন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করা হয়। নামটা মনে রাখবো, টঙ্গা দ্বীপ। কিসের মাধ্যমে হয়েছে? সামুদ্রিক আগ্নেয়গিরির মাধ্যমে হয়েছে। অর্থাৎ যার পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, পরবর্তীতে সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার কারণে টঙ্গা নামক দ্বীপটি হয়েছে, যা কোথায়? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে। আমরা জানি প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর। কিসের দিক থেকে? আয়তনের দিক থেকে। ভূগর্ভস্থ বা ভূবহিস্থ প্রক্রিয়া অর্থাৎ ভূমির বাইরের প্রক্রিয়া। আমরা কিন্তু এতক্ষণ কি দেখছিলাম? ভূমির অভ্যন্তরীণ প্রক্রিয়া, যার কারণে কি হয়? ভূমিরূপের পরিবর্তন ঘটে। এখন আমরা জানব ভূমির বহিস্থ প্রক্রিয়া কি কারণে ভূমির পরিবর্তন ঘটে। তার আগে এগুলো কথা বলার আগে একটা কথা বলি, যেটা আমাদের জানা প্রয়োজন, সময়ের সাথে আমাদের এখনই জেনে নেওয়া ভালো। মহান আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলছে যে আমাদের এই যে পাহাড় পর্বতগুলো পৃথিবীর পেরেক স্বরূপ করা হয়েছে। এগুলো কি করে জানো? পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। তোমাদের ক্লাস 7-এর বইতে কিছুটা বর্ণনা আছে, দেখবা আগ্নেয়গিরি অগ্নুৎপাত সম্পর্কে আরও সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে। তোমরা চাইলে ক্লাস 7-এর বই থেকে পড়ে নিতে পারো একটু। তা এই পেরেকগুলো কি করে? পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ আমরা দেখব পাহাড় কোথায় থাকে, পর্বত কোথায় থাকে? সমুদ্র, বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্র আর স্থলভাগের মাঝে বড় বড় পাহাড়গুলো আল্লাহ পাক দিয়েছে। কারণ কি? এর ভারসাম্যটা রক্ষা করতে। কিন্তু আমাদের মানুষ বিভিন্ন প্রয়োজনে দেখা গেছে এই পাহাড়গুলো কাটে, নিজের প্রয়োজনে। দেখো এগুলো কাটছে, তাইলে কি ওই পেরেকগুলো তুলে ফেলা হচ্ছে। পেরেক তুলে ফেললে কি হবে? পৃথিবীও দেখাই দিচ্ছে মধ্যে মাঝে বড় ধরনের সুনামি, ঘূর্ণিঝড়। আমরা নিউজে খুঁজছি এবার কয়টা মানুষ মরল। এই ধরনের বিপদ থেকে আমরা মানুষরা যদি এখনো ফিরতে চাই, তাহলেও ফেরা সম্ভব। আমাদের উচিত এই পাহাড়গুলো নির্বিচারে না কাটা, এবং পাহাড় কেটে যে আমরা ঘরবাড়ি করছি, রাস্তাঘাট করছি, এর বিকল্প একটা পথ হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে পাহাড় কেটে ফেললে এভাবে যে আমাদের বিপর্যয় আসবে, সেই বিপর্যয়ের কোনো বিকল্প পথ হবে না। এই জন্য আমাদের সবার এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। আসো আমরা মূল পড়ায় আসি। 14.4 ভূমিরূপ সৃষ্টিতে এই ধরনের প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরের বস্তু ও শক্তি দ্বারা পরিচালিত হয়। এটা পৃথিবীর বাইরে, আর পৃথিবীর বাইরে বলতে পৃথিবীর ভূমির বাইরে, অর্থাৎ পৃথিবীর ওপর থেকে হয়। যেসব বস্তুর দ্বারা এই প্রক্রিয়া সংঘটিত হয় তাদেরকে বলা হয় এজেন্ট। এজেন্ট মানে কি? যারা কাজ করে দেয় তাদেরকে বলে এজেন্ট। মানে স্বেচ্ছাসেবক দলকেও কিন্তু এজেন্ট বলা হয়। এরপরে বলছে ভূবহিস্থ প্রক্রিয়ায় পানি, বায়ু এবং বরফ। কি কি বলা হচ্ছে? পানি, বায়ু এবং বরফ, এ তিনটি এজেন্ট কাজ করে। এজেন্ট বলতে আমরা বুঝি কি? র, তারপর বাংলাদেশের, ভারতের র বলি, বাংলাদেশের কি বলি? ডিবি পুলিশ, এই ধরনের কথাবার্তা বলি। কিন্তু আমাদের বইতে কি পাচ্ছি? ভূমিরূপ পরিবর্তনের এমন এজেন্ট একটা হচ্ছে পানি, একটা বায়ু, একটা বরফ। তোমাদের এটা মুখস্থ করা লাগবে না, খুব সহজভাবে বুঝো। আমরা যখন প্রথম পাঠে পড়ছিলাম তখন আমাদের এই অধ্যায়ের প্রথমেই ছিল জলবায়ুর পরিবর্তনে ঘটিত কারণে কি হয়? ভূমিরূপের পরিবর্তন হয়। জলবায়ু যদি কথাটা বলি, জল এবং বায়ু। জল মানে পানি, আর বায়ু মানে কি? বাতাস বা বায়ু, এখান দিয়ে আসে বায়ু। এবং পানিটা যদি জমে যায় তাহলে কি হতে পারে? বরফ হতে পারে। দেখো এক জায়গার মধ্যে সব উত্তর রয়েছে। এগুলো এজেন্ট হিসেবে কাজ করে। ভূবহিস্থ প্রক্রিয়ায় তিনটি মূল ধাপ রয়েছে। প্রথম ধাপ বলছে ক্ষয় কার্য, 2 নম্বর ধাপ বলছে পরিবহন, এবং পরের ধাপ বলছে অবক্ষেপণ। আমরা এই তিনটি ধাপে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে দেখি, ভূমিরূপ সৃষ্টি হয়। তবে
কোথাও কোনো ধরনের এজেন্ট দ্বারা এই 3টি ধাপে ভূমিরূপ গঠিত হবে তা নির্ভর করে সেই স্থানের অবস্থান ও জলবায়ুর ওপর। দেখো, অবস্থান আর জলবায়ুর উপর নির্ভর করে। যেসব স্থানে প্রচুর পানির প্রাচুর্য রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, সেসব স্থানে পানি ভূমিরূপ সৃষ্টির এজেন্ট হিসেবে কাজ করে। যেখানে পানির পরিমাণ বেশি সেখানে পানি করে, যেখানে বায়ুর পরিমাণ বেশি সেখানে বায়ু করে। শুষ্ক স্থানে পানির অভাব, সেক্ষেত্রে বায়ু এজেন্টের ভূমিকা পালন করে। আমরা খেয়াল রাখবো, জলবায়ু পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন করে কে? জলবায়ু। আরও একটু ডিপলি বুঝি, আমাদের হচ্ছে গিয়ে আমরা দুইটা জিনিস বলি, আবহাওয়া, জলবায়ু, এই বলি না? জলবায়ু পরিবর্তন হয় জল আর বায়ু দ্বারা, অর্থাৎ কি যেন পরিবেশ পরিবর্তনও হয় জল আর বায়ু দ্বারা। আবার আমাদের কি ভূমিরূপও পরিবর্তন হয় জল আর বায়ু দ্বারা। আর আমরাও বেঁচেও আছি কি? জল আর বায়ু দ্বারা। দেখো, আমরা জল, পানির, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর দ্বিতীয় কথা কি? বিশুদ্ধ অক্সিজেনের অপর নাম জীবন। এই দুটো ছাড়া আমরা বাঁচি না। হ্যাঁ, আজকের পার্ট এ পর্যন্তই। 227-28 পৃষ্ঠা আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের এছাড়াও যদি এ বিষয়ে অতিরিক্ত কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। সে পর্যন্ত, পরে ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।